প্রিয় শিক্ষার্থী, বৈষয়িক এই মহামারীর সময় নিশ্চয় তোমরা বাড়িতে আছো, তোমরা বাড়িতে অবস্থান করছো। তোমরা সকলেই আমার শুভেচ্ছা গ্রহণ করো। তোমরা জানো যে এখন তোমাদের এই যে খেলাধুলো করা যাচ্ছে না, স্কুলে যেতে পারছো না, তোমাদের হাতে আছে কিন্তু একটা বিষয়, তোমাদের পাঠ্যপুস্তক। তোমরা এই সময়ে বাড়িতে বসে পাঠ্যপুস্তকটি খুব সুন্দর করে পড়বে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের ঘাটতি কিছুটা পূরণ করার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে। চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মুহূর্তে তোমরা যারা আছো আমার সাথে, তোমরা খাতা, কলম, বই, পেন্সিল এবং স্কেলটি সাথে নিয়ে বসো। আমরা ক্লাসে এটি আমাদের কখন কি প্রয়োজন হবে এটা সেই সময় কাজে লেগে যাবে। তাহলে তোমরা আগেই এইটি সংগ্রহ করে বসো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ, দুইজনের একটি ছবি দেখতে পাচ্ছ। দুইজন মানুষ, একজন দেখো বই দিচ্ছে, আর একজন সেই বইয়ের মূল্যটা দিচ্ছে। অর্থাৎ একজন বই বিক্রয় করছে এবং তার মূল্য আরেকজন দিচ্ছে, তিনি গ্রহণ করছেন। অর্থাৎ একজন দিচ্ছে এবং আরেকজন গ্রহণ করছে। তাহলে আমরা এখানে দুটি বিষয় দেখতে পাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যিনি দিচ্ছেন তিনি কি? বিক্রেতা। হ্যাঁ, আর যিনি নিচ্ছেন তিনি হচ্ছে ক্রেতা। যিনি বিক্রেতা, ওনাকে কিন্তু আরো একটি নাম বলা যেতে পারে। বলতে পারবা তোমরা কি? হ্যাঁ, দাতা। যিনি দেয় তিনি হচ্ছে দাতা। আর যিনি গ্রহণ করে তিনি হচ্ছে কি? গ্রহিতা। যিনি গ্রহণ করে তিনি গ্রহিতা। তাহলে আমরা এখানে দুটি বিষয় দেখতে পেলাম। একটি হচ্ছে বিক্রেতা বা দাতা, আমি এইখানে দাতা কথাটা লিখলাম। আরেকটি পেলাম গ্রহিতা, আরেকটি পেলাম গ্রহিতা, ক্রেতা বা গ্রহিতা। ওকে, আমরা সামনের দিকে যাই। আরো একটি ছবি দেখো তোমরা। এখানে একটি দোকান, এখানেও কিন্তু বিক্রেতা রয়েছে এবং সামনে যারা রয়েছে তারা আছে কি? ক্রেতা। অর্থাৎ আমরা দুটি পক্ষ দেখতে পাচ্ছি, দুটি দল দেখতে পাচ্ছি। একটি দল বিক্রয় করছে, অপর পক্ষ কি? ক্রয় করছে। অর্থাৎ যিনি বিক্রয় করবে তিনি দাতা, আর যিনি গ্রহণ করবে ক্রেতা, তিনি হচ্ছে গ্রহিতা। আমরা সামনে আরো একটি ছবি দেখব। দেখো এখানেও কিন্তু দুটি ভাগ, একজন হচ্ছে দাতা আর বাইরে যারা আছে তারা হচ্ছে গ্রহিতা। তাহলে তোমরা বুঝতে পারছো, বলতে পারবা তোমরা আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের পাঠের বিষয় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমাদের আজকের পাঠের বিষয় দুতরফা দাখিলা পদ্ধতি। পদ্ধতিটা এইখানে লিখলাম, দুতরফা দাখিলা পদ্ধতি। দু মানে দুই, তরফা মানে ভাগ, দুটি ভাগ। তোমরা কিন্তু এই যে ছবি যেগুলো দেখালাম, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় দুটি ভাগ দেখতে পেয়েছো। তারা একটি ছিল দাতা, অপরটি ছিল গ্রহিতা। তাহলে আমরা কিন্তু এখানে দুটি তরফা অর্থাৎ দুটি ভাগ দেখতে পেয়েছি। এই জন্য এই অধ্যায়টাকে বলা হবে দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা দেখব কিভাবে দুটি ভাগে ভাগ করে করে লিপিবদ্ধ করা হয়। দাখিলা লিপিবদ্ধ করাকে বলা হবে দাখিলা। আর এই যে পদ্ধতি অর্থাৎ এই যে সিস্টেম অর্থাৎ এই যে ভাগটা, এই যে দুটো ভাগে ভাগ করা, এটিকেই বলা হবে পদ্ধতি বা সিস্টেম, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা আরো সামনের দিকে যাব। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি কি বলতে পারবে তোমরা? ছবিটি কার? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী,
এই ছবিটি আছে লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি। তোমরা কি বলতে পারবা যে লুকা প্যাসিওলি কে ছিলেন? হ্যাঁ, লুকা প্যাসিওলি ছিলেন কে? লুকা প্যাসিওলি ছিলেন দুতরফা দাখিলা পদ্ধতির জনক। দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে ছিলেন? লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি কে ছিলেন? দুতরফা দাখিলা পদ্ধতির জনক। ইতালির প্রসিদ্ধ গণিতবিদ কে? দুতরফা দাখিলা পদ্ধতির জনক লুকা প্যাসিওলি ইতালির প্রসিদ্ধ গণিতবিদ। কোন দেশের? ইতালির। ইনি কি ছিলেন পেশায়? গণিতবিদ। তাহলে আমরা কিন্তু দুটি জিনিস পেলাম, একটি হচ্ছে ইতালি, আরেকটি পেলাম গণিতবিদ। তাহলে লুকা প্যাসিওলি কোন দেশের? ইতালির। পেশা কি ছিল? গণিতবিদ। তাহলে ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 সালটি কত? 1494 মনে রাখবে 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী। কোন ঘটনাবলী? আর্থিক ঘটনাবলী লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কত সালে? 1494 খ্রিস্টাব্দে। আবার একটু ফিরে আসি, কে? লুকা প্যাসিওলি। কে ছিলেন ইনি? দুতরফা দাখিলা পদ্ধতির জনক। কোথাকার? ইতালির। ইনি পেশায় কি ছিলেন? গণিতবিদ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে ওনার সম্পর্কে আমরা একটু জানলাম। এবার আরো একটু সামনে যাই। দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞাটা কি? যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেন দ্বৈত সত্তা বিশ্লেষণের মাধ্যমে একটি পক্ষকে ডেবিট এবং এর সমপরিমাণ অর্থ দ্বারা অপর পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। আমরা কিন্তু এখানে দুটি শব্দ পেয়েছি, একটি হচ্ছে ডেবিট এবং অপরটি হচ্ছে ক্রেডিট। তোমাদের কাছে, তোমরা 9 এ যারা পড়ো তাদের জন্য এই দুটি শব্দ এই অধ্যায়ের জন্য নতুন। একটি পেলাম ডেবিট, অপরটি পেলাম ক্রেডিট। আমরা যদি এখানে বিচার করি তাহলে এখানেও কিন্তু দুটি ভাগ, একটি ডেবিট অপরটি ক্রেডিট, দুতরফা। এই যে দত্তসার যে পরিমাণ টাকা ডেবিট হবে সেই পরিমাণ টাকায় ক্রেডিট হবে। এই যে ভাগ করে করে লিপিবদ্ধ করা হয় এটিকেই বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এখানে। দেখো এইখানে একটি দোকান এবং দোকানে কি আছে? বিক্রেতা আছে, সামনে আছে কি? ক্রেতা। তাহলে আমরা এখানেও কিন্তু দুটি ভাগ দেখতে পাচ্ছি। আমরা এই দাতা, এই যে সুবিধা দিচ্ছে, যিনি দাতা তিনি তো দিবেন, তাহলে উনি কিন্তু সুবিধা প্রদান করছে, অর্থাৎ ইনাকে আমরা বলতে পারি সুবিধা প্রদানকারী। আর যিনি গ্রহণ করছেন তিনি হচ্ছে গ্রহীতা, ইনি হচ্ছে সুবিধা গ্রহণকারী। এই যে সুবিধা প্রদানকারী এটিকেই বলা হবে ক্রেডিট। সুবিধা গ্রহণকারীকে বলা হবে ক্রেডিট। মনে রাখবে, সুবিধা প্রদানকারীকে বলা হবে ক্রেডিট, আর যিনি সুবিধা গ্রহণ করবে তিনি হচ্ছে ডেবিট। তাহলে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থী? সুবিধা গ্রহণকারী ডেবিট, আর সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিট এবং সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই যে দুটি পক্ষ, একটি ডেবিট এবং একটি ক্রেডিট, এটিকেই আমরা বলবো দ্বৈত সত্তা। অর্থাৎ দ্বৈত মানে দুই, সত্তা মানে অধিকার। এই যে সত্য, এইটিকে বলা হয় দ্বৈত সত্তা, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ, এটিকে বলা হবে দ্বৈত সত্তা। আমরা এখানেও আমরা দেখো দুটি পক্ষ দেখতে পাচ্ছি। আমরা এখানেও ডেবিট এবং ক্রেডিট, আমরা দুটি পক্ষ, এটাকে হচ্ছে দ্বৈত সত্তা। এই যে দুটি পক্ষ, এইটি হচ্ছে দ্বৈত সত্তা। আমরা এই যে বিক্রেতা, ইনি কি করবেন? দিবেন, তাই ইনিকে বলা হয়, এনাকে বলা হয় সুবিধা প্রদানকারী, ইনি হচ্ছে ক্রেডিট। আর যিনি গ্রহণ করবেন ক্রেতা, তিনি হচ্ছে
গ্রহিতা, এনাকে বলা হবে কি গ্রহিতা, অর্থাৎ ক্রেডিট, সরি ডেবিট। যিনি প্রদান করবে তিনি ক্রেডিট, আর যিনি গ্রহণ করবে তিনি ডেবিট। হ্যাঁ, তাহলে তোমাদেরকে এই মুহূর্তে আমি একটি কাজ দিব, এই কাজটি তোমরা এই মুহূর্তে করো। আর যারা এই মুহূর্তে করতে পারবে না তারা আমার এই প্রশ্নটা লিখে নাও, লিখে নিয়ে ক্লাস শেষে তোমরা বাড়িতে বসে বসে এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলবে। ১ নাম্বার আছে দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে? আমি আবার বলি, ১ নাম্বার আছে দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে? ২ নাম্বার আছে লুকা প্যাসিওলি কে ছিলেন? আমি কিন্তু আগে বারবার বলেছিলাম লুকা প্যাসিওলি কোন দেশের গণিতবিদ ছিলেন? এরপর আছে লুকা প্যাসিওলি কোন দেশের গণিতবিদ ছিলেন? আমার ১ এর পরে ৩ হবে, ১ এর পর হবে ২, তারপরে ৩। এটা নাম্বার একটু ভুল হয়েছে, এটা সমস্যা না, একটু ঠিক করে নিও তোমরা। ১, ২, ৩ দুতরফা দাখিলা পদ্ধতির জনক ১, ২ নাম্বার লুকা প্যাসিওলি কে ছিলেন? ৩ নাম্বার লুকা প্যাসিওলি কোন দেশের গণিতবিদ ছিলেন? আমরা সামনের দিকে যাই, আরো কিছু ছবি দেখি এবং তোমরা বলো। তোমরা দেখো এখানে নগদ টাকা দেখতে পাচ্ছ, এটা নগদ টাকা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা সম্পদ। তাহলে সম্পদটা কি? সম্পদ হচ্ছে যে ওইটা যা আমার আছে এবং সেইটা বিনিয়োগ করে অর্থ উপার্জন করা যায়, এটিকে বলা হবে সম্পদ। নগদ টাকাতে আমি বিনিয়োগ করে আমি অর্থ উপার্জন করতে পারি। আমার ব্যাংকে টাকা আছে, সেটি দিয়ে আমি বিনিয়োগ করে আমি অর্থ উপার্জন করতে পারি। এই জন্য এগুলোকে বলা হবে সম্পদ, অর্থাৎ যা ব্যবহার করে, যা বিনিয়োগ করে অর্থ উপার্জন করতে পারি সেগুলো হচ্ছে সম্পদ। এরপর আছে দেখো এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখো একটা প্রতিষ্ঠান, শ্রমিকরা আছে, এখানে কাজ করছে শ্রমিকরা। তাহলে শ্রমিকদের কি দিতে হবে? শ্রমিকদের দিতে হবে মজুরি। শ্রমিকদের মজুরি, মজুরির বিনিময়ে তারা কাজ করছে। এই যে মজুরি, এটি প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। তাহলে মনে রাখবে মজুরি হচ্ছে একটি ব্যয়। তাহলে এই যে ২ নাম্বার, এই যে ১ নাম্বার দিয়েছে কিন্তু সম্পদ, ২ নাম্বার পেলাম কি ব্যয়। আচ্ছা, এরপরে দেখো এইখানে কিন্তু আরেকটি চিত্র দেখতে পাচ্ছ, যেখানে বিক্রেতারা বসে আছে কি করার জন্য? বিক্রয় করার জন্য। তাহলে এখানে কিন্তু বিক্রয় করছে। তাহলে বিক্রয় করলে কি হয়? আমি নগদ অর্থ পাই, অথবা বাকিতে বিক্রয় করার পরে আমার আয় হয়। আয়, এই যে আয় হচ্ছে, এটি হচ্ছে বিক্রয়ের ফলে। তাহলে এখানে বিক্রয়ের ফলে কি হচ্ছে? আয় হচ্ছে। এটা মনে রাখবে যে আয়। এরপরে দেখো আমরা ব্যাংকের থেকে আমরা ঋণ নিতে পারি। ব্যাংকের থেকে আমরা কি নিতে পারি? ঋণ। এই যে ঋণ, এটা হচ্ছে নিলাম, এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। তাহলে এই যে টাকাটা পরিশোধ করতে হয় সেটাকে বলা হয় দায়। মনে রাখবে যে টাকাটা পরিশোধ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য দায়। হ্যাঁ, এরপরে আরো একটি দেখতে পাচ্ছি যে একজন কি করতেছে? মালিক তার টাকা হয়তো পাবে, সেই পাওনা টাকা পরিশোধের জন্য হাতে কিছু টাকা আছে। এই যে মালিকের পাওনা পরিশোধের জন্য যেটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিক তো ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের অনেক টাকা থাকতে পারে। তার মধ্যে যে টাকাটি ব্যবসার কাজে লাগাইছে সেই টাকা, মনে করো যে মালিক কোটি, কোটি টাকা থাকতে পারে, তার মধ্যে ১,০০,০০০ টাকা ব্যবসায় আনছে। তাহলে এই যে ১,০০,০০০ টাকা, এই যে ১,০০,০০০ টাকা ব্যবসায়ে এনেছেন, এই যে ১,০০,০০০ টাকা মালিক কিন্তু পাবে। এই টাকাটা মালিককে দিতে হবে। এই টাকাটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। শুধু এটি নয়, ব্যবসা করতে গিয়ে মালিকের তো লাভও হবে, মুনাফা হবে। সেই মুনাফাও মালিকানার সত্ত্ব। এটি খেয়াল রাখবে। আরো আছে, আমরা সামনে আরো কিছু দেখতে পারবো। তাহলে আমরা কয়টি বিষয় দেখলাম? এখানে আগে দেখেছি ১, ২, এখানে দেখলাম ৩, ৪ এবং ৫। তাহলে আমরা বলতে পারি এই বিষয়টি কেন বলতো? আমি নাম্বারিংটা তোমাদের জন্য কেন রেখেছি বলতে পারবে? হ্যাঁ, এইটি হচ্ছে আমাদের হিসাবের প্রকারভেদ। তোমরা কি বলো তো দেখি প্রিয় শিক্ষার্থী, হিসাব কত প্রকার?
বলতে পারবা? আমি কিন্তু দেখিয়ে এসছি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তারপরেও আমি তোমাদেরকে আরো একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখো, দেখে নাও এক নজর, যে হিসাব হচ্ছে ৫ প্রকার: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তোমরা শিখে ফেললে হিসাবের প্রকারভেদ। হিসাব কয় প্রকার? হিসাব হচ্ছে ৫ প্রকার, যা আমরা এর আগে দেখলাম। সম্পদ কিভাবে হয়, ব্যয় হয় কিভাবে, আয়, দায়, মালিকানা, এইগুলো সবই আমি দেখালাম। এরপরে আসো, তোমরা কিন্তু এই যে হিসাবের প্রকারভেদটা, এটা হয়তো ২ দিন পরে মনেতে হারিয়ে যাবে। এবং তোমাদের এই মনে যাতে থাকে, এবং ডেবিট ক্রেডিট এইগুলো বিস্তারিতর জন্য আমি সহজে তোমাদেরকে একটি পদ্ধতি, মনে রাখার সিস্টেম আমি নিজের থেকে এটি বানিয়েছি। একটু দেখে নাও। সভ্য, সভ্য, আমি একটু বোর্ডে লিখি, তোমরা একটু এই বাক্যটি লিখে নাও। এই বাক্যটি কিন্তু আমার এই একটি বাক্য দিয়ে হিসাব বিজ্ঞানের অনেক অঙ্ক, অনেক অধ্যায়ের অঙ্ক শেষ করা যাবে একটি মাত্র বাক্য দিয়ে। অতএব তোমরা ঝটপট এই বাক্যটি লিখে নিবে, অথবা তোমরা কি করবে, লিখে বইয়ের কোনায় লিখতে পারো। খাতা লিখলে তো খাতা ভরে যাওয়ার পরে ওইটি আবার রেখে দিবে। তোমরা বইয়ের উপরে এখন খাতায় রেখো, লেখার পরে বইয়ের এক কোনায় লিখে রাখবে। তোমরা আমার সাথে সাথে দেখো, সভ্য, আয়, দায়, মালিকের। আমি একটু আগেই যখন বলছিলাম যে ১ লক্ষ টাকা ব্যবসায় দিল, এবং এই ১ লক্ষ টাকা তার, তারপরে ব্যবসায় প্রতিষ্ঠানে যা লাভ হবে ওনার। এখন ব্যবসা করতে গিয়ে যদি উনি যদি কারো কাছে দেনা হয়ে থাকেন, সেটা কার? সেটিও মালিকের। এই জন্য বলেছি সভ্য, আয়, দায় কার? মালিকের। সভ্য, সভ্য মানে সব। আয়, দায় কার? এগুলো হচ্ছে মালিকের। সভ্য, আয়, দায় মালিকের। আমি এই বাক্যটির উপরে জোর দিচ্ছি কেন? আসো আমি একটু দেখি সামনে, তারপরে বলি। তোমরা মজার একটি বিষয় কিন্তু এখানে দেখতে পারবা। দেখো, সভ্য আমি আলাদা রাখছি, আর বাকিটুকু আলাদা রাখছি। এই সতে কি হয় দেখো, সম্পদ, বতে ব্যয়, আয়, আয়, দায়তে দায়ী, আর মালিকের এই হবে মালিকানা সত্ত্ব। তাহলে হিসাব কয় প্রকার? ৫ প্রকার। দেখো দিনে এখানে পেলে কিনা, সতে সম্পদ, ব্যতে ব্যয়, আয়, দায়, আর মালিকানা সত্ত্ব। ৫ প্রকার। আমি বলেছি একটি মাত্র বাক্য দিয়ে হিসাব বিজ্ঞানের অনেকগুলো অঙ্ক করা সম্ভব। তাহলে ৫ প্রকার পেয়ে গেলাম একটি বাক্য থেকেই। এবার দেখো, আমি যদি এটি তোমাদের আলাদা করে দেখাই, কি পাবো দেখো। এই যে সভ্য, আমরা যে কিছুক্ষণ আগে ডেবিট এবং ক্রেডিট দেখাচ্ছিলাম, এই যে সভ্যটুকু কিন্তু ডেবিট, আর বাকিটুকু হচ্ছে ক্রেডিট। কেন, কিভাবে, এইটি আমি একটু দেখাবো তোমাদের। সভ্যটুকু ডেবিট, আর বাকিটুকু হচ্ছে ক্রেডিট। এই যে তোমরা দেখো, সভ্যটুকু ডেবিট এবং বাকিটুকু ক্রেডিট। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস মনে রাখবা, সহায়কের সম্পদ, তাহলে সম্পদ কিন্তু ডেবিট, ব্যতে ব্যয়, ব্যয় ডেবিট, আয়, আয় ক্রেডিট, দায়, দায় আছে ক্রেডিট, মালিকানার সাথেও ক্রেডিট। তাহলে দেখো, যে এই যে ডেবিট, ডেবিট যদি বেড়ে যায় তাহলে ডেবিট হবে, ডেবিট যদি বেড়ে যায় তাহলে ডেবিট হবে, ক্রেডিট যদি বেড়ে যায় ক্রেডিট হবে। অর্থাৎ বেড়ে গেলেই আর পরিবর্তন হবে না, বেড়ে গেলে যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। ডেবিট বেড়ে গেলে ডেবিট, এটির ক্রেডিট বেড়ে গেলেও ক্রেডিট, কমিয়ে গেলে উল্টা হয়ে যাবে, কমিয়ে গেলে হবে উল্টা, বিপরীত।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে আমি তোমাদের স্লাইডে দেখাচ্ছি যে বাড়লে ডেবিট, এই যে বাড়লে ডেবিট, এটিও বাড়লে ডেবিট, আমি যেটা বললাম কমিয়ে গেলে কি হবে উল্টা। তোমরা ঠিক এইটা মনে রাখবা যে এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা যদি বেড়ে যায় ডেবিট, এটা যদি বেড়ে যায় ক্রেডিট, কমে গেলে উল্টা হবে। কমে গেলে উল্টা মানে কি, এটা আছে ডেবিট, কমে গেলে কি হয়ে যাবে ক্রেডিট, এটি আছে ক্রেডিট, কমে গেলে কি হবে ক্রেডিট। এবার আসি আমি আরো সহজ করে তোমাদেরকে একটু বলি, শব্দটা একটু দেখো, এই বাক্যটা, সরি শব্দ না, একটি বাক্য দেখো, যে জিনিস যা, যে জিনিস যা, যে জিনিস যা, অর্থাৎ এটি যদি ডেবিট হয়, আমি যদি একটা সম্পদ, তাহলে সম্পদটা কি হবে, সম্পদ হবে ডেবিট। এই জন্য বলছি যে জিনিস যা তা বাড়লে তাই হয়, এইটুক ডেবিট, তাহলে যে জিনিস যা তাহলে বাড়লে তাই, কমে গেলে উল্টা হয়, এটি ক্রেডিট, বেড়ে গেলে ক্রেডিট হবে, কমে গেলে উল্টা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে কিন্তু তোমরা এই যে ডেবিট এবং ক্রেডিট কিন্তু জেনে গেলে, আর এই যে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এর থেকে তোমরা জাবেদা শিখতে পারবে। আর এই যে সবটুকু ডেবিট আর বাকিটুকু ক্রেডিট, এখান থেকে তোমরা র্যামিল করতে পারবে। আমি বলেছিলাম যে একটি মাত্র বাক্য থেকে তোমরা হিসাব বিজ্ঞানের অনেকটি অধ্যায় করতে পারবে। দেখো একটি বাক্য থেকে আমরা কি পেলাম, প্রকারভেদ পেলাম, তারপরে ডেবিট ক্রেডিট এবং কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে এটিও জানলাম। তারপরে কি হচ্ছে জাবেদা, এই যে ডেবিট কখন হবে কখন ক্রেডিট আছে এটি হচ্ছে জাবেদা। এরপরে র্যামিলে আমরা কি করি, র্যামিলে ডেবিটটা ডেবিট পাশে বসে ক্রেডিটটা ক্রেডিট পাশে বসে। অর্থাৎ তোমরা যদি এই বাক্যটুকু মনে রাখতে পারো যে সবটুকু, স্যার বলেছিলেন সবটুকু ডেবিট, সতে সম্পদ ব্যতে ব্যয়, তাহলে দেখো এটা সম্পদ, তাহলে এটা ডেবিট হবে, এটি ব্যয়, তাহলে এটা ব্যয় ডেবিট হবে, তাহলে ডেবিটে ঘরে বসবে, তাহলে এই যে র্যামিলটা হয়ে যাবে। তাহলে আমি বলেছিলাম একটি মাত্র বাক্য থেকেই আমরা হিসাব বিজ্ঞানের অনেকটি অধ্যায় করতে সক্ষম হব। এই জন্য কি বাক্যটি, সভ্য আয়দায় মালিকের, যে জিনিস যা তা বাড়লে তাই হয়, কমে গেলে উল্টা হয়, ঠিক এইটুকু মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি কাজ আছে এখানে, যে হিসাবগুলির শ্রেণীবিন্যাস সহ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। এক নম্বর আছে বিজ্ঞাপন, আসবাবপত্র, ক্রয় বিক্রয়, মূলধন, পাওনাদার, হাতে নগদ, তারপরে বেতন, ঋণ, বকেয়া মজুরি। আমি তোমাদেরকে প্রথমে যে 5 প্রকার হিসাব, এই 5 প্রকারের হিসাবটি বলেছিলাম, মনে করো দেখো নগদ টাকা দেখাচ্ছিলাম, তারপরে মজুরি বিনিময়ে কারখানা কাজ করছে, তারপরে এই যে দেখানো, সেইগুলো থেকে তোমার এই যে আজকের এই উদাহরণটি কাজ 2, এটি করার চেষ্টা করো। আমি তোমাদেরকে এই অঙ্কটি করে দিচ্ছি। বিজ্ঞাপন, এটি কি খরচ অর্থাৎ ব্যয়, তাহলে বলো কি হবে সভ্য অর্থাৎ ব্যয়। আমি এখানে লিখে নিতে পারি সভ্য আয় দায় মালিকের, তাহলে এইটুকু ডেবিট আর বাকিটুকু হবে ক্রেডিট। দেখো বিজ্ঞাপন ব্যয়, তাহলে হবে কি ডেবিট। দেখো তো আমি কি করেছি তোমাদের, হ্যাঁ বিজ্ঞাপন ডেবিট। আসবাবপত্র, আসবাবপত্র সম্পদ, আসবাবপত্র সম্পদ। এরপর আছে কি ক্রয়, ক্রয় করলে কি হয় ব্যয় হয় ডেবিট। এরপরে বিক্রয়, বিক্রয় করলে কি হয় আয় ক্রেডিট। মূলধন, মালিক দিচ্ছে, তাহলে এটা কি দায়, তাহলে ক্রেডিট। পাওনাদার, পাওনাদার অর্থাৎ আমি যাদের কাছে টাকা পাবো তারা হচ্ছে আমার পাওনাদার, তাহলে এই টাকাটা আমার দিতে হবে, তাই দায়। হাতে নগদ সম্পদ। এরপর আছে বেতন খরচ, এরপর আছে ঋণ, ঋণ আছে আমার দিতে হবে। বকেয়া মজুরি, যে মজুরি আমাকে এখনো দেওয়া হয়নি সেটি হচ্ছে আমার দায়। প্রিয় শিক্ষার্থী, দুতরফা দাখিলা পদ্ধতি জনককে তোমরা বলতে পারবে। এরপরে লোকাপেয়া চলি। এরপরে আছে দুতরফা দাখিলা পদ্ধতির পক্ষ দুইটি কি, পক্ষ দুটি ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ।
আর আছে কি হিসাব কত প্রকার? হিসাব হচ্ছে ৫ প্রকার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ি কাজ থাকবে বইয়ের ঠিক এই অঙ্কটি লেনদেনে দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করো। জনাব হাসান নগদ ৫০,০০০ টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসায় শুরু করলেন। তোমরা তোমরা ঝটপট তুলে নাও। তোমাদের আজকে বাড়ি কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বেশি বেশি এই মুহূর্তে বই পড়বে এবং এই যে বন্ধের মধ্যে তোমরা সময় পাচ্ছ বাবা মায়ের সাথে সময় কাটাবে, তোমরা ক্লাসের বই ছাড়াও গল্পের বই পড়বে ইত্যাদি করেই তোমাদের এই সময়টুকু দেখবা অনেক অজানা বিষয় কিন্তু জানতে পারবা। আর তোমরা কিন্তু আরো একটি ভাগ্যবান যে তোমাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানের টিচার ছাড়াও বিভিন্ন অনলাইনে যে ক্লাস আছে কিশোর বাতায়ন, সংসার টিভিতে তোমাদের নির্ধারিত টিচার ছাড়াও ভালো ভালো টিচারের তোমরা ক্লাস দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আগামী দিনের অপেক্ষায়। আল্লাহ হাফেজ।